দর্শক, অংশুমালী আয়োজিত লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি পশ্চিমবঙ্গের খ্যাত কবি, সম্পাদক ও প্রকাশক অতনু বন্দ্যোপাধ্যায়। অতনু বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত ক্ষণকাল লাইভে। হ্যাঁ, তোমাদেরকেও যথেষ্ট ভালোবাসা। ক্ষণকাল কাকন তোমাকে, জোবেনকে, অংশুমালীকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো। ধন্যবাদ অতনুদা। আলাপচারিতায় চলে যাই, শুরু করি। হ্যাঁ, তো আলাপচারিতা শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নি। অতনু বন্দ্যোপাধ্যায় মূলত কবিতা লিখেন এবং তার একটি সাহিত্যর কাগজ সম্পাদনা করেন এরকা নামে। তার লেখালেখি শুরু 90-এর দশক থেকে। বই আছে বেশ কয়েকটি, তার মধ্যে আছে দেওয়ালে মঠ সুন্দরী, রৌদ্রস্নাত ও জলাভূমি, এইটুকুই পারি, নেশাতুর, অ্যাভিস কলোন, নেশাতুর অ্যাভিস কলম, সহবাস শিবির, হ্যাঁ কলন, গ্রহণ বরাবর, সেলাই অপেরা, সূর্যাস্তের শহর। এই হলো অতনুদার বই। এইখানে আমি একটু বলি, তুমি যেটা বললে আর কি, এরকা আমরা প্রথমে এরকা করতাম। এখন আমাদের কাগজ যেটা করি আর কি, সেটা হচ্ছে এখন বাংলা কবিতার কাগজ, এবং সেটা কবিতা এবং কবিতা বিষয়ক কাগজ। আগেরটাও তাই ছিল, একদম কবিতা নিয়েই আমাদের পত্রিকার কাজ হয় আর কি। 2004 সাল থেকে আজকে পর্যন্ত চলছে। তো দাদা শুরু করে দিই। হ্যাঁ, গতানুগতিক প্রশ্ন, লেখালেখিতে কেন? লেখালেখিতে কেন বলতে অ্যাকচুয়ালি এটা 12 ক্লাস যখন পড়ি, 12 থেকে যখন কলেজে আসলাম, আমার বন্ধুরা লেখালেখি করতো। এরকাটা আমার বন্ধুরাই করতো, এখান থেকে জলপাইগুড়ি শহর থেকে। আমি তখন পুরোপুরি মাঠের ছেলে আর কি। ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আমি ডিস্ট্রিক্ট খেলেছি, ফুটবল ক্রিকেট দুটোই ডিস্ট্রিক্ট খেলেছি। ইউনিভার্সিটি খেলেছি, অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট খেলেছি। তো সেই সময় ওই বন্ধুরা লেখালেখি করতো। আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার মা লেখালেখি করতেন, সেখান থেকেই লেখালেখির একটু ইচ্ছে। মাছ ভালো আলপনা দিতেন, ছবি আঁকতেন। তো ছবি আঁকার অভ্যাস সেখান থেকেই। এগুলো সব মানে এইভাবে সব মার কাছ থেকেই পাওয়া আর কি। তো লেখালেখিটা হয়তো জন্মগত ছিল, রক্তে ছিল। তারপরে আস্তে আস্তে তখন ওদের ওই বন্ধুরা নীলাদ্রি শুভ্র, নীলাদ্রি বাগচি এবং শুভ্র চট্টোপাধ্যায়, ওরা দুইজনই 90 দশকের কবি। ওরা এরকা বলে কাগজটা করতো। আর একটা আমাদের একটা ছোটদের তখন একটা কাগজ ছিল, ইংটিং বলে। সেই কাগজেই আমার প্রথম লেখা শুরু আর কি, ছড়া দিয়ে, ছড়া দিয়ে লেখা শুরু। তারপরে আস্তে আস্তে বন্ধুদের সাহচর্য, কবিতায় আসা, ওরাই তখন দেখে দিত, বলতো। এইভাবে আস্তে আস্তে পড়াশুনো করতে 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 তার মাঝখানে অনেক অনেক মানুষ, অনেক কবি, অনেক অগ্রজদের সাহায্য সব কিন্তু নিয়ে দাদা আস্তে এখানে আস্তে। একটা কথা বলি মাঝখানে, দাদা একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, খেলোয়াড়রা সাধারণত কবিতায় আসে না, খুব কম, এরকম খুব কম হ্যালো দেখা যায় না। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমি না? শব্দটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যালো, দাদা, খেলোয়াড়, হ্যাঁ হ্যালো হ্যাঁ, তোমার আওয়াজটা কমে গেল। দাদা, খেলোয়াড়রা সাধারণত কবিতা কম লিখে। আমিও খেলোয়াড়দের তো মাঝে মাঝে ভাবি কাকন, যে আমি কিভাবে মানে কি বলবো, যে আমি হঠাৎ করে কিভাবে যে লেখালেখির মধ্যে চলে আসলাম, সেটা আমার আমার কাছেও আমি যখন ভাবি না, আমার খুব আশ্চর্য লাগে যে আমি একদম ফুটবল মানে ফেলে মাঠের ছেলে ছিলাম। ফুটবল ফেলে, হাতের ব্যাট ফেলে কেউ তো আসলে লেখালেখিতে চলে আসে না। আর খেলোয়াড়দের, আর এখানে একটু দাদা পার্থক্য আছে।
ভালো খেলোয়াড় হলে প্রচুর আয় করা যায়, কিন্তু লেখালেখিতে এখন পর্যন্ত এই উপমহাদেশে লেখালেখি সঠিক অর্থে পেশা হিসাবে দাঁড়ায়নি। সেই ক্ষেত্রে আপনি না আসলে ছেড়ে আমার না চলে তোমার এলেন। আওয়াজটা একটু কম, তোমার আওয়াজটা কম আসছে, আমি ঠিক ঠিক শুনতে পাচ্ছি না। দাদা হ্যালো। কি এখনো শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, হ্যালো। আওয়াজটা কম হচ্ছে। আচ্ছা দাদা, আমি দেখছি কেন কম হচ্ছে। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো দাদা, আমি তো শুনতে পাচ্ছি তোমার দাদা আওয়াজটা আপনাকে। অনেক কমে গেছে। শুরুর থেকে শুরুতে আওয়াজটা খুব সুন্দর ছিল। হ্যালো। হ্যালো দাদা, দেখছি আমি দেখছি হ্যাঁ, দাদা। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার ঠিক আছে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে দাদা। হ্যাঁ, বলছি যে দেখো, আমি অ্যা সবাই বলে আমি ভালো খেলতাম। তো যা হয় আরকি মধ্যবিত্ত পরিবারে ওই চাকরি, আমি হয়তো উম এখান থেকে জলপাইগুড়ি শহর ছেড়ে অ্যা কলকাতায় গেলে বা অন্য কোথাও গেলে খেলাধুলো নিয়ে থাকলে হয়তো আমার অনেক প্রসপার হয়তো হতো। জানি না। আ তো সেগুলো নিয়ে আমার কোনো আফসোসও নেই। এ এখন কবিতা লিখে আমি যে আনন্দ পাই, কাগজ করে যে আনন্দ পাই, বই প্রকাশ করে যে আনন্দ পাই, অ্যা তো সেটা আমার কাছে অনেক, অনেক বড় পাওয়া আরকি। এটাও মাঠে যখন ছিলাম সেটাও একটা বড় জীবন ছিল। আ তো তারপরে এই লেখালেখিতে আসার পরে যে জীবন পেয়েছি এটাও আ মানে এটাও প্রচুর, বিরাট। আর কখনো কোনোটা নিয়েই ভাবিনি যে বিরাট কিছু হব। অনেক বড়, অনেক পয়সা উপার্জন করব, এই করব। এরকম ভাবনা কোনোদিনই ছিল না। আ সে খেলাধুলার ক্ষেত্রেও ছিল না। আর আজকে যখন লেখালেখি করি, কাজ করি বা কোথাও আ প্রফেশনাল কোনো হাউসে আজ পর্যন্ত লেখা পাঠাইনি। আ লিটল ম্যাগাজিনেই লিখি। যারা ভালোবেসে লেখা চায় তাদেরকেই তারাই অগ্রাধিকার পায় আরকি। আ তাদের কাগজে লিখলেই বেশি আনন্দ হয়। কখনো মনে হয় না যে আ বিগ হাউসে লিখবো বা বিগ হাউসে এই হবে, ওই হবে, সেই হবে। আর দেখো কবিতার মূল পাঠক লিটল ম্যাগাজিনে। এটা আমি বিশ্বাস করি। কবিতার মানে মূল পাঠক লিটল ম্যাগাজিনেই কবিতার পাঠক। ওই অ্যা বড় পত্রিকায় ২ টো পাতা দিয়ে দিয়ে কবিতার কাজ হয় না। কাগজ করি আমাদের কাগজে প্রত্যেক সংখ্যাতে প্রায় ধরো ৮০-৯০ জন কবি লেখেন সারা ভারতবর্ষে। ছোট বড় মিলিয়ে। তো সেই কাগজটা বা এই ধরনের যে কাগজ, সেই কাগজগুলো যারা কবিতা ভালোবাসেন, কবিতা পড়েন তাদের কাছে অনেক বেশি বড় পাওনা। একসাথে প্রচুর কবিতা তারা পড়তে পারেন। যেটা অন্য কোথাও সেটা সম্ভব হয় না। এটা একমাত্র লিটল ম্যাগাজিনই দিতে পারে। আর কেউ দিতে পারে না। দাদা এই জায়গায় একটা কথা বলি, আপনি আপনি লিটিল ম্যাগাজিনের কথাটা বললেন। এখন যে আপনি হুম, অন্তর্জাল দুনিয়া, এই যে আমরা অনলাইন মাধ্যমগুলো, অনলাইন মাধ্যম আপনি কবিতা কাগজ মাধ্যম বলেন, যেমন আমরাই যেটা করছি অংশুমালী, এটা একটা ওয়েব ম্যাগাজিন। তো এই হ্যাঁ, জায়গাগুলো তো এখন একটা মূল ধারায় পরিণত হয়েছে দাদা। তো লিটল ম্যাগাজিন শুধু মানে এই প্রযুক্তির সাথে লিটল ম্যাগাজিনের কতটুকু যায়, এবং লিটল ম্যাগাজিন আসলে এই যে ওয়েব ম্যাগাজিন, এই ধরনের ম্যাগাজিনের সাথে লিটল ম্যাগাজিন মানে প্রকাশনা প্রিন্ট এরা ভার্সনটা ব্যা ব্যা থাকবে কিনা। এটা এটা পরস্পরের এটা একদম পরস্পরের পরিপূরক। আ একটা পত্রিকার যেরকম গুরুত্ব আছে, হার্ড কপি মানে প্রিন্টেড একটা পত্রিকার ঠিক যতটা গুরুত্ব আছে একই রকমভাবে আজকের পৃথিবীতে একটা ওয়েব ম্যাগেরও সমান গুরুত্ব আছে। এবং এই যে আমরা হাত ধরাধরি করে এগোচ্ছি, আজকে ধরো এই যে আমি ক্ষণকালে তোমরা আমাকে এনেছো, আমরা একটা কাগজ করি। আমি একটা কাগজ মানে অ্যা সম্পাদনা করি। আমি কিন্তু আমরা সম্পাদক লিখি না কিন্তু।
আমরা সম্পাদনা করি। তো সেই কাগজটা এবং সেই কাগজের সাথে যারা জড়িয়ে আছে, যারা লেখালেখি করছে, আ হয়তো আজকে লাইভে যারা দেখছেন তারা অনেকেই তাদের মধ্যে অ্যা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। উম এই কাগজটা সম্পর্কে। তারা ভবিষ্যতে হয়তো এই কাগজটা সম্পর্কে জানতে চাইবেন বা তারা খোঁজ পাবেন কখনো। এই কাগজটা পড়ার আ ব্যাপারে উৎসাহী হবেন। এই কাগজে যারা লেখালেখি করে তাদের সম্পর্কে উৎসাহী হবেন। এটাই বা এটা তো অনেক বড় ব্যাপার। এইভাবেই হাত ধরাধরি করে আমরা আজকের এটা তো অনেক একটা এটা কি বলবো যে অ্যা উম এটা আমাদের কাছে একটা অনলাইন এখন একটা অস্ত্র হয়ে গেছে। এটা লিটল ম্যাগাজিনকে কোথাও না কোথাও গিয়ে যারা লিটল ম্যাগাজিন করে, আক্ষরিক অর্থে লিটল ম্যাগাজিন করে, তাদেরকে অ্যা কেউ না কেউ আ এইভাবে তো তোমরা বা আরো কেউ এভাবে তো সাহায্যই করছে। এটা আমার কাছে খুব আ পজিটিভ বলে মনে হয়। কিন্তু দাদা, এই ক্ষেত্রে অনেকেই নেগেটিভ ভাবে চিন্তা করে। অনেকে চিন্তা করে যে লিটল ম্যাগই মূলত লিটল ম্যাগ ছাড়া আর কোথাও লেখা দেওয়া যাবে না, সেই অন্তর্জাল বলেন। আপনি গণমাধ্যমের কথাটা যেভাবে বললেন যে দুপাতার একটা জায়গা আছে সেটা ধরে নিলাম, কিন্তু অনেকে শুধুমাত্র লিটল ম্যাগ আঁকড়েই টিকে থাকতে চাচ্ছে। কিন্তু এই যে যে বিশ্ব ক্রমেই এগিয়ে যাচ্ছে, মানে হুম। ক্রমেই সম্ভাবনাময় এই বিশ্বে প্রযুক্তির দিক থেকে একসময় দেখেন আপনি অনেক বড় বড় গণমাধ্যম কিন্তু তাদের প্রিন্ট ভার্সন উঠিয়ে দিয়েছে, তারা হ্যাঁ, অনলাইনে চলে গেছে। হ্যাঁ, সেই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। শুধুমাত্র লিটল ম্যাক প্রিন্ট ভার্সনে লেখা দিয়ে না, না, এই না, না, লেখা না। মানুষের সামনে বিষয়টা 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 তা নয় কিন্তু। লিটল ম্যাগাজিন এখন যারা নেট সেভি যারা তারা কিন্তু সবাই তাদের অনলাইন ভার্সন আ অনলাইনে ভার্সন এ গেছে। অনেক আরো অনেক বেশি পাঠকের কাছে পৌঁছানোর জন্য। আমাদের ক্ষমতাটা তো খুব সীমিত। আমরা হার্ড কপি করলে অ্যা পত্রিকা প্রকাশ করলে আমরা কত? খুব বেশি হলে ৩০০। ৩০০ জন আমরা ধরে নিই যে ধরো ৩০০ ইন্টু ৩ ১,০০০ মানুষের কাছে পৌঁছানো যাবে। তো as well as আমরা যদি অনলাইন ভার্শনটাও করি, সেটা সারা বিশ্বের কাছে, সারা বিশ্বের, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়। সারা পৃথিবীতে যারা বা বাংলা কবিতা ভালোবাসেন বা বাংলা কবিতা পড়তে চান, তাদের কাছে সেটা পৌঁছে যায় এবং সেটা তো এটাকে স্বীকার করে নিতে হবে। কিছু করার নাই। এটা মানে একদম অবশ্যম্ভাবী আরকি। যে আমাদের হার্ড কপিও থাকবে as well as আমাদের এই ওয়েবটাও থাকবে। ওয়েব এখন একটা অস্ত্র। ওয়েব মানে আমার লেখালেখি, আমার ভাবনা, আমার মানসিক অবস্থান, আমার চিন্তা, আমার সমস্ত কিছু দেওয়ার জন্য ওয়েব এখন একটা বিরাট বড় ভূমিকা পালন করছে। এ নিয়ে কোনো সন্দেহ নাই। এখানে আরেকটু কথা বলি দাদা। অনেকের চিন্তা আছে যে আপনি বললেন যে অনেক মানুষের কাছে ওয়েবের মাধ্যমে পৌঁছানো যায়। এটা সত্যি কথা যে খুব সহজেই দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়। কিন্তু অনেকেই কবিতা লিখেন যাদের মধ্যে এক ধরনের বনেদিপনা আছে। তারা চিন্তা করেন যে না আমরা যারা বোঝে না, যারা কবিতা বোদ্ধা না প্রকৃত, শুধু সাধারণ পাঠকের জন্য আমরা লিখি না। আমাদের যারা বোদ্ধা তাদের কাছেই পৌঁছাবে। সেই ক্ষেত্রে এই যে যে বেশি লোকের কাছে পৌঁছানোর যে ধারণাটা, এটা একটু সাংঘর্ষিক কিনা দাদা? না, না এটা যারা এরকম ভাবে তারা আমি মনে করি তারা খুব উন্নাসিক। তারা খুব উন্নাসিক। কবিতার কোথায় পাঠক কোথায় লুকিয়ে আছে, কে কবিতা ভালোবাসে, কে কিভাবে কবিতাকে নেবে, কবিতা কার কাছে কবিতা হয়ে উঠবে, এই কথা ওইভাবে কেউ ডিসাইড করতে পারে না। কেন? হ্যাঁ, বলছি যে এই এই উন্নাসিকতার কোনো জায়গা নেই। কবিতা যারা এই উন্নাসিকতা পোষণ করে তারা খুব কেন্দ্রীভূত জায়গায় আছে আরকি। তারা কিছু মানুষ একটা নগর, হ্যাঁ? নগর কেন্দ্রিকতা এই জায়গাগুলোকে বিশ্বাস করে আরকি। তারা সেখান থেকে এই বিকেন্দ্রীকরণটা চায় না। তারা ওই ফ্রেমটার মধ্যেই থাকতে চায় এবং লেখালেখিগুলোকে ওই ফ্রেমের মধ্যে আটকে রাখতে চায়। এটা অর্থাৎ একদম ঠিক না। গ্লোবাল ভিলেজের যে মানে সংজ্ঞাটা, যে চিন্তাটা, ধারণাটা, এটা তারা ধারণ করেন না আরকি। না, হ্যাঁ, একদম করে না। তারা একদম নগর কেন্দ্রিকতা তাদের নাগরিকত্বা মানে মানে নাগ মানে নগর কেন্দ্রিকতাটা তাদের কাছে ভয়ংকর এবং তারা এটাকে
কখনো এটাকে মানে আরো অনেক মানুষের হাতে যেটা কবিতাটা পৌঁছে যাক, আরো অনেক মানুষ কবিতা পড়ুক, অনেক নতুন যারা এই সময়ে যারা লেখালেখি করছে তাদের লেখা পৌঁছুক, এটা তারা চায় না। এটা তারা চায় না। তার কারণটা হচ্ছে যে এখন যে লেখালেখি হচ্ছে, যে আমি বলব এই সময়ে বা গত ১০ বছর ১৫ বছর ধরে যারা কবিতায় এসছে, ভালোবেসে কবিতা লিখছে, তারা অসাধারণ কবিতা লিখছে। অসাধারণ কবিতা লিখছে। এবং সেই কবিতা যখন মানুষ পড়ে, পাঠক যখন পড়ে, তারা অনেক পুরনো কবিতাকে তারা ডিসকার্ড করে। একদম ডিসকার্ড করে। এই ডিসকার্ডের জায়গাটা হচ্ছে ভয়ের জায়গা। এই ডিসকার্ডের জায়গাটা হচ্ছে ভয়ের জায়গা। সেই জন্যই এই তারা এটাকে একদম প্রেফার করে না। এটা কি তাদের এক ধরনের এটা কি তাদের দাদা এক ধরনের ভয় যে এই যে যে মানে তাদের সীমাবদ্ধতা, যে তাদের কোনো কিছু ভয় আছে যে না আমরা যদি কেন্দ্রটা কেটে যায় এই হ্যাঁ, বনদীপনাটা কেটে যাবে, এইরকম একদম ভয়। একদম তাই। একদম তাই। একদম তাই। এই বনেদিপনা কেন থাকবে? কেন থাকবে? কবিতা তো আহ, আমরা কবিতার আমাদের তো, আমরা যারা লিটল ম্যাগাজিন করি, আমরা সবসময় চাই যে আমাদের পাঠক বাড়ুক। পাঠক বাড়ুক। আমরা যে একটা কাগজ সবসময় চাই যে নতুনের মুখ, নতুনের কবিতা পাঠকের সামনে তুলে ধরতে। তো আজকে ধরো যে এই অনলাইন কাগজগুলো যখন হচ্ছে, কোনায় কোনায় বসে বিভিন্ন মানে একদম প্রত্যন্ত জায়গায় বসে এখন ছেলেমেয়েরা, অল্প বয়সী ছেলেমেয়েরা কাগজ করছে, কাজ করছে, তারা তাদের নিজেদের লেখালেখি নিয়ে কাজ করছে, সেটাকে চেষ্টা করছে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এটার মধ্যে সমস্যাটা কোথায়? সমস্যাটা ওইখানেই। সমস্যাটা ওইখানেই যে পাঠক, এই সময়ের পাঠক আহ, ভয় পাচ্ছে তারা, যে কেননা আজকের কবিতা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক অনেক অ্যাডভান্স, অনেক নতুন লেখা হয়ে গেছে। যে লেখা পুরনোকে আর বিশ্বাস করে না। মানে সেই আহ, এই ধরনের আমি ৫০ বছর বা ৬০ বছর আগের কবিতাকে আর বিশ্বাস করে না তারা। তারা নিজেদের লেখা এস্টাবলিশ করতে চায়, এবং আমরাও মানে এটা, আমরা যদি তাদের পাশে না থাকি, আমরা যদি তাদেরকে প্রশ্রয় না দিই, তাদেরকে যদি সাহায্য না করি মানসিকভাবে, তাহলে তাহলে বাংলা কবিতার একটা জায়গায়, যে কবিতা তো একটা জায়গায় গিয়ে স্ট্যাগড হয়ে যাবে। এটাও তো পাশাপাশি ভাবতে হবে। তাহলে সেক্ষেত্রে তাহলে পরবর্তী সময়ে লেখকরা তাহলে কি আর কোনো আমি কি ওই তোমার দেশে যারা বয়োজ্যেষ্ঠরা লিখেছিলেন, বা আমার দেশে যারা বয়োজ্যেষ্ঠরা লিখেছিলেন, আমি কি সেইখানে গিয়ে থেমে যাব? আমার বাংলা কবিতা, আমার কবিতা চর্চা, কবিতার ভাবনা, কবিতার পাঠক কি ওইখানে গিয়ে থেমে যাবে? এটা তো হয় না। তাহলে তাহলে লিটল ম্যাগাজিন করার সার্থকতাটা কোথায় থাকবে? অর্থাৎ এই চিন্তাটা মূলত মানে নতুনদের এগিয়ে আসার ক্ষেত্রে অনেক বড় প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে, যেটা ভেঙে দিয়েছে আপনার অন্তর্জাল, নগর একদম কেন্দ্রিকতা। একদম তাই। সবই কেন্দ্র, আমি একদম। আমি এখানে বসে আছি সেটাই কেন্দ্র। হ্যাঁ, এখন হ্যাঁ। এই যে ধারণা, এর ফলে কিন্তু অতনুদা অনেকের মধ্যে এক ধরনের ভাঙচুর শুরু হয়ে গেছে, যে তো অনেকে খুব মানে একটা স্বাভাবিক কারণেই হবে। স্বাভাবিক কারণেই হবে। হ্যাঁ, সবাই তো ওইভাবে তো কেউ তো পেছনে পড়ে থাকবে না। কেন থাকবে পেছনে পড়ে? কেন থাকবে পেছনে পড়ে? আমরা তো কখনো সেটা চাইনি। মানে কেউ চায় না সেটা। যারা ভালো চায়, সাহিত্যের ভালো চায়, যারা সৃষ্টির ভালো চায়, যারা শিল্পের ভালো চায়, তাদের এই ভাবনা, তাদের এই ভাবনার কোনো অর্থ নেই। বরঞ্চ যারা করছে, যারা নতুন নতুন মানে ভাবছে, যারা অন্যরকম ভাবে কাজ করার চেষ্টা করছে, তাদেরকে সবসময় প্রশ্রয় দিতে হবে, তাদেরকে সবসময় লালন করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতার একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথাটা ভাবতে হবে। এখানে অতনুদা আপনার সম্পাদনার অভিজ্ঞতার কথায় আসি। আমাদের ওখানে দেখি, আমাদের ওখানে যে অনেক নতুনদের লেখা দেখা যাচ্ছে যে ফেলে দেওয়া হচ্ছে, তাদের যে পাঠানো হচ্ছে, মেল পাঠানো হচ্ছে, মেল খুলেই দেখা হচ্ছে না, শুধুমাত্র যাদের নাম জানা আছে, যে যারা প্রতিষ্ঠিত তাদের গুলোই দেখা হচ্ছে। এই ক্ষেত্রে যে আপনি সম্পাদনা করছেন, আপনারা সম্পাদনা করছেন,
এই যে যে এক ধরনের এই সম্পাদকদের মানে এক কেন্দ্রিকতা, এক চিন্তা, যে কিছু লেখক যারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন, যাদের কবিতা ছাপলে আমার ম্যাগাজিনটা দাঁড়াবে, এই চিন্তা থেকে বের হয়ে কি আসতে পারছে লিটল ম্যাগ গুলো? এখানে লিটল ম্যাগাজিন, লিটল ম্যাগাজিনের একটা বেসিক কনসেপ্ট আছে, বেসিক কনসেপ্ট যেটা আমি বিশ্বাস করি আর কি। লিটল ম্যাগাজিন কখনো নতুনের লেখা ছাড়া হয় না, এবং তার একটা স্পেসিফিক আদর্শ থাকা উচিত, তার একটা চিন্তা থাকা উচিত। আমরা যে আজকে কবিতার একটা কাগজ করি, সেই কাগজটা কিন্তু একদম হরে ধরে কাশ্যপ গোত্র নয়। আমাদের কিন্তু একটা আলাদা ভাবনা আছে। ভাবনাটা কি? যে এই সময়ে দাঁড়িয়ে যারা অন্যরকম ভাবছেন, অন্যভাবে কবিতাকে বলার চেষ্টা করছেন, যারা আহ কি বলবো, যে নতুন করে কবিতাকে ভাবার চেষ্টা করছেন, নতুন করে কবিতাকে আহ আহ, লিখতে চাইছেন, তাদের সবসময় প্রাধান্য দিতে হবে তো। নাহলে তো ভাষা তো দাঁড়িয়ে যাবে, ভাষা দাঁড়িয়ে যাবে তো। এবং এইটা যারা, আমার কাগজে আমি তোমাকে বলি, আজ পর্যন্ত কোনো বিখ্যাত কবির, সকল বিখ্যাত কোনো কবির লেখা ছাপা হয়নি। আবার এটাও বলি, আমার কাগজে কিন্তু স্বদেশ সেন লিখতেন, বারিন ঘোষাল লিখতেন। স্বদেশদাকে ফোন করলে স্বদেশদা, স্বদেশদা কেন না, স্বদেশদার কবিতা হচ্ছে সবসময় নতুনের কবিতা ছিল। যে কবিতা পড়লে, যে কবিতা পড়লে নতুন উপকৃত হতো। একই রকম ভাবে আহ, আমাদের কাগজে সবসময় নতুনের প্রাধান্য আছে, এবং নতুনকে নিয়েই আমাদের কাগজ। নতুন প্রথমে ওদের প্রাধান্য সবচাইতে বেশি। এবং আমরা চেষ্টা করেছি, মানে কোনায় কোনায় বিভিন্ন জায়গায় খুঁজে 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 খুঁজে, যে ওয়েব, অন্তর্জাল বা বিভিন্ন পত্রপত্রিকা পড়তে পড়তে একটা ছেলে বা একটা মেয়ের লেখা পছন্দ হয়েছে, তাকে খুঁজে বার করেছি, তার লেখা চেয়েছি, তার আম, ভালো লাগলে তার 10টা লেখা একবারে ছেপেছি। হ্যাঁ, আমরা এইসব জায়গায় কখনো কোনো কার্পণ্য করিনি। এবং এটা আমাদের, এটা একটা প্রসেস। এবং এটা শুধু আমি না, মানে আমরা যারা ধরো স্বপনদা, আমি, রঞ্জন দা, ধীমান দা, উমা দা, বারিন্দা তো মাথার উপরে ছিলেন, বারিন্দা এই কাজটা ভীষণ ভালো করতেন, স্বপন দা দারুণ ভাবে এই কাজটা করে। এই এরা সবাই, যেখানে যখন যে নতুনের স্পর্শ পাওয়া গেছে, যাকে মনে হয়েছে যে অন্যরকম কবিতা লিখবে, তাকে আমরা সবসময় ট্রেস করেছি, ট্রেস করে তাকে কাছে নিয়ে এসেছি, তার লেখা ছেপেছি, তার সান্নিধ্য চেয়েছি, তাকে ভালোবেসেছি, তাকে বন্ধু করেছি। এভাবেই আমরা চেষ্টা করেছি আর কি, কন্টিনিউয়াসলি চেষ্টা করেছি বা করে যাচ্ছি এখনো। অতনুদা, বাংলাদেশের কবিতা সম্পর্কে আপনার ধারণাটা একটু জানতে চাচ্ছিলাম। বাংলাদেশের কবিতা, আহ, এটা বলা খুব মুশকিল রে এইভাবে। অবশ্যই অনেক বড় বড়, আহ, অনেক বিখ্যাত কবি আছেন আর কি, অনেক বড় বড় কবি আছেন, তাদের আহ, এখন মানে বাংলাদেশের সব লেখালেখি সবসময় ওইভাবে পড়তেও পারি না আমরা। তবে এখন কিন্তু আহ, বেশ কিছু ছেলে মেয়ে বাংলাদেশে কিন্তু অন্যরকম ভাবে কবিতা লিখতে চাইছে, অন্য ভাষায় অন্যরকম ভাবে কবিতা লিখতে চাইছে। তবে আমার কিন্তু মানে একটা সার্টেন সময় পর্যন্ত মনে হয়েছে বাংলাদেশের কবিতা কিন্তু খুব উচ্চকিত কবিতা, যে কবিতা মানে কন্টিনিউয়াসলি সেটা একই রকম। হ্যাঁ, এবং সেখানে সেটার হয়তো একটা তার হয়তো রাজনৈতিক আবহ, তার মাটি, তার দেশের চরিত্র, সমস্তটা মিলিয়ে হয়তো যারা কবিতা লিখেছেন বা কবিতা আহ, কবিতায় বা আছেন, তাদের হয়তো সেইভাবেই আসলে কি হয়, যে দুটো দেশের রাজনৈতিক পরিবেশ কিন্তু একদম ডিফারেন্ট। হয়তো বাংলাদেশে কবিদের, আমার মনে হয়েছে যে বাংলাদেশে কবিদের অনেক সম্মান আছে। তো একই রকম ভাবে আহ, আমাদের দেশে কবিদের হয়তো এতটা সম্মান রাষ্ট্র উম, কবিদের দেয় না। কিন্তু উম, এখানে কিন্তু আমার দেশে কিন্তু যারা আমরা
অন্তত আমরা বাংলা ভাষায় যারা কবিতা লিখি তাদের কিন্তু একটা স্বাধীনতা আছে। কবিতা লেখার ক্ষেত্রে একটা স্বাধীনতা আছে। যে স্বাধীনতা আমার কোথাও, কোথাও গিয়ে কন্টিনিউয়াসলি পড়তে মনে হয়েছে যে কবিদের আ বাংলাদেশে হয়তো সেই রাজনৈতিক স্বাধীনতাটা মানে মানবিক জায়গার থেকে বা জায়গার থেকে সেই স্বাধীনতাটা হয়তো কোথাও মানুষ আ আ কোথাও মিসিং আছে। আমি এটা একদমই আমার ব্যক্তিগত ধারণা। আ তাছাড়া তো পরবর্তী সময়ে অনেকেই লিখছেন। অ্যা আলাদা করে তাদের নাম, তবে আমরা খুব আশাবাদী আরকি যে বাংলাদেশের কবিতাও আ সেই জায়গার থেকে বদলাচ্ছে। কিছু কিছু মানুষ আ এই সময়ে তরুণ কবিরা তারা অন্য ভাষায় আমাদের এক্সচেঞ্জ টা অনেক বেড়েছে আরকি। সেই জায়গার থেকে আমরা খুব আশাবাদী আরকি যে অন্যরকম ভাবে কবিতা লেখার যে ট্রেন্ড টা সেটা হয়তো আগামী দিনে আরো প্রবল হবে। আরো আমরা অনেক ভালো কবিতা আ তরুণ প্রজন্মের কাছ থেকে পাবো। এটা আমি খুব আশাবাদী আরকি। অতনুদা, অনেকক্ষণ কথা হলো, অন্তত তিনটে কবিতা শুনে আসি আপনার কাছ থেকে। ৩ টে কবিতা। আবার আলাপচারিতায় আবার শুনবো মাঝখানে। আপাতত তিনটে কবিতা শুনে নিই আমরা। দর্শক, আমরা শুনবো এখন অতনু বন্দ্যোপাধ্যায়ের কবিতা। উনি তার কবিতা পড়ছেন, আমাদের শোনাচ্ছেন। আমি একটা সিরিজের থেকে অংশ আ টুকরো পড়ছি। আমি শিরোনাম এটা আমি কবিতাটাই পড়ি আরকি। উটের মাংসের চেয়ে দীর্ঘ কিছু দেখিনি। ঘুমের ভেতরটাও একই রকম। হারানো সরিয়ে রাখা উপায়। আশ্চর্য! কিছু গাছ এখনো নিজেদের ভিজিয়ে রেখেছে। কিছু পাখি ডানায় নতুন উপমা বসালো। মানুষের গল্প বলা। এভাবেই পুরনো হারমোনিয়াম। কিছু তো দলিল হয় খোসা কুড়োনোর। একটা তখন দাঁড়িয়ে সকাল তুলছে। মৃত মানুষের অবাক কোথাও মিলিয়ে গেল। আকাশ এসে বসতেই আবার বৃষ্টি নামাচ্ছে আমাদের গ্রাম। এইবার জরিপ করতে হবে। কতজন মা হারিয়ে গেছে নদীর ওই পার থেকে। বন্ধ করে আছে অসুখ। শিশুদের ওই মাথা থেকে নদী। বাগান বড় হচ্ছে প্রাথমিক তদন্তের পর। এখানে জন্মদিন নেই। মন্ত্রপাঠ করে কেউ রাখে না ধারাবাহিক। দেখছি ভাদ্রের শেষ হরবোলা। কেমন মেতে উঠছে চেহারার থাবায়। তেথোতে রাশি বাতিল ইমেজ। কে আছে কে নেই। এই প্রান্ত আজকার তার বানান কুড়োচ্ছে। দূরবীন একটা ফুটনোট। ছেলেবেলার প্রবণতা। মতলবের সিদ্ধ ডিঙিয়ে সামান্য হাসি। থেমে আছে বিরোধী শিবির। অপেক্ষার বেনিতে ফলক ফেলে এসে। আমরা কাঁথার সেলাই ধরে বসে আছি। আর হরতালের বিশদ বিবরণ। এই যে ছোট ছোট শব্দ, ছোট শব্দ দিয়ে গাঁথা কবিতা, এই ধরনের যে কবিতাগুলো, এই কবিতাগুলো খুব হৃদয়গ্রাহী হয়। কিন্তু অতনুদা, একটা বিষয় খেয়াল করলে দেখা যায় যে আপনার যে ধাঁচ লেখার, এই ধাঁচের কবিতা কিন্তু খুব কম হচ্ছে। এটা আমাদের ওখানেও কম হচ্ছে, আপনাদের ওখানেও কম হচ্ছে। না, কেন আমাদের জানি এখানে যে কম হচ্ছে না। আমাদের এখানে কম হচ্ছে না। আসলে আমি বলছি তোমাকে, আমাদের এখানে গত ১০ বছরে ১০-১৫ বছরে যা কবিতা লেখা হয়েছে, অসাধারণ কবিতা লেখা হয়েছে। শুধু সেটাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ? মানে যারা এই ধরনের লেখালেখি করছে তারা একদম মানে সেই অর্থে প্রাইম নয়, এবং তারা একটু পেছনের সারির আরকি। তারা এইভাবে প্রাইম হতে চায়ও না। আ তারা উম মানে ওইভাবে তারা লিখে যাচ্ছে, নিজের আনন্দেই লিখছে। এটাকে খুঁজে বার করা তো পাঠকের দায়িত্ব। তুমি যে কথাটা বললে এটা উম
আমার সাথে একটু ডিফার করলো। আমার এই বাংলায় উম, প্রচুর ছেলে, প্রচুর প্রচুর ছেলে, অনেক ছেলে মেয়ে, অন্ততপক্ষে আমি 25 থেকে 30 জন কে জানি যারা অসাধারণ কবিতা লিখছে, অসাধারণ কবিতা লিখছে, সমস্ত এক্ষেত্রে লেখালেখি আমি চাপিয়ে বলি, গেছে। ঘটনাটা এক্ষেত্রে বলি, এখানে কিন্তু আমাদের খুঁজে নেওয়ার একটা ব্যাপার আছে যারা সম্পাদনার দায়িত্বে আছেন। একদম তাই, একদম তাই, হ্যাঁ, একদম তাই। এবং আমি আমি যে কথাটা বলছি যে আমাদের, আমি হয়তো আপনাকে বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি বলছি যে আমরা কেন দেখতে পাচ্ছি না, এটা কি সেই কবিদের ব্যর্থতা, লেখার ব্যর্থতা, না আমরা খুঁজে বের করতে পারছি না সেই না না ব্যর্থতা? না, একদম একদম খুঁজে বের করতে না পারার ব্যর্থতা, খুঁজে বের করতে না পারার ব্যর্থতা। তবে সেটা সেটা কিন্তু এখন আর মানে কি এখন কিন্তু আন্তর্জাল মানে এই মানে আন্তর্জাল আসার পরে কিন্তু সেই লেখালেখিগুলো কিন্তু অনেক অনেক ভিজুয়ালাইজ হয়ে গেছে মানুষের কাছে। এখন সেটা মানে কে কতখানি এটাকে নজর করবে সেটা তো তার ব্যাপার। নজর করতে হবে, নজর করার দায়িত্ব তো আছে। পরবর্তী সময়ে লেখকদের লেখালেখি পড়া এবং তাদেরকে নজর করা, আ আ তাদেরকে তাদের কবিতাকে আ ভালো জায়গা তৈরি করতে হবে। পাঠককে তো সেই অনুশীলন করতে হবে তো। পাঠকের অনুশীলন করার তো একটা জায়গা আছেই অতনুদা, কিন্তু সেক্ষেত্রে অগ্রজ যারা আছেন তাদের বোধহয় আরেকটু বেশি মানে উদার হওয়া উচিত, আরেকটু মানে অবভিয়াসলি তাদের আমি তোমাকে বলছি তো যে এই যে ধরো এই যে আমরা যে কাজটা মানে তোমরা যে কাজটা করছো বা জোবেন যে কাজটা করছে সেখানে তো অনেক এই সময়ে যারা লেখালেখি করছে তারা এসছে আর কি। তারা এসে তাদের লেখা পড়েছে, তাদের লেখা হয়তো কিছু মানুষ শুনেছে বা অনেক মানুষ শোনেনি। কিন্তু কিছু মানুষ তো শুনেছে। তো এইরকম ভাবে অ্যা আমরা কি মানে এটার সংখ্যা ধরো এটা খুব মানে কি বলবো যে এটা ওই তো আবার সেই মানে কতগুলো খুব অ্যা অফবিট কথা বলতে হয় আরকি যেগুলো বললে মানে অ্যা ই শিল্প সাহিত্যর এসবের ক্ষেত্রে না কিছু জিনিস থাকে যেগুলো খুব ভয়ানক আরকি। হ্যাঁ? এই উদারতা দেখানো, এটাকে ব্রাহ্মণ্যবাদ বলা যায় নাকি? হ্যাঁ, এটাকে হ্যাঁ, এই উদারতাটা দেখানো খুব মুশকিলের ব্যাপার। খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ? মানুষ আমরা তো সবাই মানুষ। তো এই উদারতা এটাও তো একটা অভ্যাস। এটাও একটা অভ্যাস। এটারও একটা মানে একটা অনুশীলন থাকে। আ অনুশীলন থাকে। আমাদের খুব সৌভাগ্য হয়েছিল যে লেখালেখি করতে এসে এমন কিছু মানুষজনের সাথে আমাদের ১ম মানে আমাদের শুরুতে, একদম শুরুতে এমন কিছু মানুষজনের সাথে পরিচয় ঘটে গিয়েছিল, যারা সত্যি, সত্যি ভীষণ মানে তাদের বুকটা অনেক বড় ছিল। তারা যেভাবে আমাদেরকে অ্যা টেনে নিয়েছিল এবং তারা আজকেও অ্যা পরবর্তী সময়ে লেখকদের মানে যেভাবে বুকে টেনে নেয়, এটা তাদের সংখ্যাটা খুব বেশি অ্যা এ না আরকি। এটা মানে সত্যি হলেও বলতে হচ্ছে। সত্যি হলেও বলতে হচ্ছে। যার জন্য এটা নতুনদের লেখালেখি এটা বোধহয় বলো? আমাদের নতুন প্রজন্মের জন্য একটা দুর্ভাগ্য। আপনারা যেমন সৌভাগ্যবান ছিলেন যে আপনাদের অগ্রজরা আপনাদের যথেষ্ট জায়গায় স্পেস দিয়েছে, কিন্তু সেই স্পেস পাওয়া মানুষগুলোই অন্যদের স্পেস দিতে চাচ্ছে না। এটা বোধহয় এই না, প্রজন্মের সবচেয়ে দুর্ভাগ্য। একদমই তাই, একদমই তাই। এটা তো এটা একদম কাম্য না। এটা একদম কাম্য না। মানে ভাষার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে এটা একদমই কাম্য না। এটা একদমই কাম্য না। কেননা এটা কখনো হয় না যে এটা যদি কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে, এটাকে যদি গ্রো করা যায়, তবেই সেটা মানে সেই সাহিত্যের জন্য, সেই সংসারের জন্য, সেই সমাজের জন্য সবসময় সেটা ভালো হয় এবং সেটা সবসময় সৃষ্টিশীল হয় এবং এটা একটা চলন থাকে। আর না হলে কোথাও না কোথাও গিয়ে সেটা থেমে যায়। সেই ক্ষেত্রে অতনু বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যারা আছেন তারা বোধহয় কিছুটা আশার আলো তরুণদের জন্য। যাই হোক, তো অতনুদা, আরেকটা কথা, আমাদের
বাংলাদেশে কিন্তু ইদানিং ২ লাইনের কাব্য অর্থাৎ কাপলেটের একটা জনপ্রিয়তা দেখা যাচ্ছে। এই এই যে ২ লাইনের কাব্য, এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন যে এই যে অল্প পরিসরে লেখা খুব জনপ্রিয় হচ্ছে, এই ব্যাপারটা যদি একটু বলতেন। এটা তো আমরা তো যবে থেকে শুরু করেছিলাম তখন আমরা যে এরোকার কাগজটা করতাম সেখানে আমাদের একটা ইস্তাহার ছিল, মানে একদম সংহত কবিতার ইস্তাহার ছাপিয়ে আমরা সেই কাজটা শুরু করেছিলাম আর কি। যে কবিতা, দেখো কবিতা একদম মানে এটা তো অবশ্যম্ভাবী, কবিতা হচ্ছে আলটিমেট। কবিতাতে আমরা বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি লেখালেখির ক্ষেত্রে, যাই লিখি না কেন কবিতা একদম মেদহীন হবে। কবিতার মধ্যে যতটা আবেগ বর্জিত হবে এবং কবিতার নির্মাণটা খুব খুব জরুরি। নির্মাণ একটা কবিতা যতবার নির্মাণ হবে সেই কবিতা তত সুন্দর তার চেহারা হবে। এবং সেটা আস্তে আস্তে, সেটা ২ লাইন হতে পারে, সেটা ১০ লাইন হতে পারে, সেটা ১০০ লাইনের একটা কবিতা হতে পারে, কিন্তু তার নির্মাণটা খুব জরুরি। আর ২ লাইনের কবিতা তো আমি যদি ১০ লাইনের একটা কথা আমি যদি ২ লাইনে বলে দিতে পারি, তো সেটা পাঠকের কাছে মানে এনাফ হয়ে যায়। পাঠক তো ওইটুকুই চায়। বা আমি যখন কবিতাটা পড়বো আমার কাছে ওইটাই সবচাইতে বড় ব্যাপার হবে। যে আমি ১০ লাইন, আমার ১০ লাইন দরকার নাই তো, আমার তো ২ লাইনে আমি যদি আমার আমার নিডটা পেয়ে যাই, আমি যদি লাফিয়ে উঠতে পারি, এই কি ভয়ঙ্কর, এই কথাটা যদি বলতে পারি, তাহলে আর কিসের মানে অসুবিধা? আমাকে ১০ লাইন লিখতে হবে কেন? ওই তো ২ লাইনে, ২ লাইন কেন, ১ লাইনেও হতে পারে সেটা। অতনুদা, এখানে কিন্তু আরেকটা কথা আছে, একটা একটা জায়গায় ওই সেই আবার পুরনো কথায় ফিরে যেতে হয় যে কেউ কেউ চিন্তা করে কিছু ভারী শব্দ, কিছু মানে শব্দ, আহ, বাক্য বা ভারী বাক্য গঠনের ক্ষেত্রে কিছু শব্দ চয়নের ক্ষেত্রে যে জিনিসগুলো, যে সংস্কৃত ভারী একটা সংস্কৃত শব্দ লাগবে বা একটা কিছু লাগবে, সেই মানে মেদহীন যে কথাটা বললেন, একটু মেদযুক্ত, একটু মোটা সোটা কবিতা দেখতে অনেকে পছন্দ করেন এবং সেটাকেই কবিতা হিসাবে তারা বলতে চান। এই ব্যাপারটা কিভাবে বলবেন আপনি? এইটা তো দেখো, সব সব লেখালেখিরই তো মানে পাঠক তো একরকম হবে না। আর পাঠকের চরিত্র যখন পাল্টে যাবে, তখন তার চাহিদাটাও পাল্টে যাবে এবং সব ধরনের লেখাই তো আজ থেকে ৫০ বছর আগে আমার যে অগ্রজ কবিতা লিখেছেন সেই কবিতারও যেরকম পাঠক আছে, একই রকম ভাবে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যে মানুষটা কবিতা লিখছে, যে ছেলেটা বা যে মেয়েটা কবিতা লিখছে, হ্যাঁ, তারও একজন পাঠক আছে। এই এটা ক্ষেত্রে সময়টা সময়টা বোধহয় একটা ফ্যাক্টর হতো অনুদা। এই যে যে মানুষের অবশ্যই এখন সময়। এখন জীবনযাপনের যে এক সময়ের জীবনযাপন, সেই রবীন্দ্র নাথ ঠাকুরের সময়কালীন যে সেই রবীন্দ্র যুগ আমরা যেটা পেরিয়ে এসেছি, সেই সময়ের সাথে যদি এখনের সময়টা আমরা ধরি, এখন আমরা অত্যন্ত ব্যস্ত জীবন এবং জীবিকার কারণে মানুষ সবসময় ত্রস্ত অবস্থায় ছুটছেন। তো এই যে না, যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই এখানে এখানে জায়গাটাকে একটা এখানে এখানে একটা কথা বলি এখানে, যে দেখো, বিবর্তন তো হয়েছে, বিবর্তনে মেধারও বিবর্তন হয়েছে। মেধার বিবর্তন আজ থেকে ৫০ বছর বা ৬০ বছর বা ৭০ বছর আগে মানুষের যে মেধা ছিল, মেধাটা মানে কি আস্তে 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 তো মানুষের চর্চা, মানুষের শিক্ষা, সংস্কৃতি সমস্তটার সাথে সমাজ, রাজনীতি, সবটা মিলিয়ে তো সেই মেধার তো তার চরিত্র বদলে গেছে, তার চেহারা বদলে গেছে। মানুষ এখন অনেক বেশি মেধাবী হয়ে গেছে। এখনকার ছোট মানে আম- আ- মানে আমরাও তো এখনকার ছোট ছোট ছেলে মেয়েদের কাছ থেকে যেরকম ধরনের কথাবার্তা ব্যবহার, তাদের অ্যাকসেন্ট যেরকম ভাবে পাই আর কি, সেটা কখনো কখনো আমাদেরকেও আশ্চর্য করে যে আরে বাপ, এই এতটুকু বাচ্চা এইরকম কথা বলছে, কি ভয়ঙ্কর। আহ, তো আগে জন্মের পরের থেকে একটা মানুষ একটা ফোন, মানে একটা মোবাইল ফোন চিনে যায়, মোটরসাইকেল চিনে যায়, আহ, আরো অনেক শপিং মল চিনে যায়, আহ, কত কি চিনে যায়, যে এইসব তো আজ মানে একটা সময় ছিল না। আহ, চেহারাটা বদলে গেছে, আর্থসামাজিক অবস্থান বদলে গেছে, মানুষকে এখন অনেক বেশি লড়াই করতে হয়,
অনেক এত লড়াই মানুষের জীবনে একটা সার্টেন সময় তখন হয়তো ছিল না, কিন্তু এখন লড়াই অনেক বেশি। তো ন্যাচারালি তো সেখানে তো মানুষ খুব স্বাভাবিক কারণেই তার যে ভাবনা, সেই ভাবনা তো তার মধ্যে তো ঐরকম মেদ থাকবে না, থাকার কথা না। থাকার কারণ কারণ তার জীবনেও তো মেদ নেই। তার জীবনটা তো সারাক্ষণই লড়াই। তার তো মেদ থাকবে না। আর একটা মানুষ যখন লেখালেখি করবে তখন তার তো সেই মেদহীনতাই তাকে সবসময় আ তাকে আঁকড়ে ধরবে আরকি যে এইটা হবে না। না, এটা আমি এইভাবে বলব না। এই কথাটা আর এখন তো শব্দের ভান্ডারও অনেক বড় হয়ে গেছে। কবিতাতে কবিতাতে আগে অনেক স্পেসিফিকেশন ছিল। এখন কবিতাতে সেই স্পেসিফিকেশন নাই। তো মানুষের মেধা যখন বেড়েছে, মানুষ একটা শব্দকে আজ থেকে অ্যা অ্যা এখন অনেকভাবে সে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। তো সেই ব্যবহারটা যখন একটা শব্দে হয়ে যায়, একটা শব্দে সে বলে দিতে পারে। তখন সে তো তার ২ টো বা ৩ টে বা ৪ টে শব্দ সে ব্যবহার করবে না। খুব স্বাভাবিক কারণেই করবে না। আর কবিতার পাঠক সবসময় কনসেনট্রেট কবিতা চায়। কনসেনট্রেট কবিতা পড়তেই কবিতার পাঠক ভালোবাসে। কবিতা মেদ মেদ যুক্ত কবিতা মানে যারা কবিতা পড়তে ভালোবাসেন তারা একদম মানে সেই আমি একদম আক্ষরিক অর্থে বলছি আরকি। যারা একদম কবিতার পাঠক তারা কিন্তু মেদহীন কবিতাটাকেই বেশি পছন্দ করে। আপনার একটা বইয়ের নামের কথা বলি, এটুকুই পারি। এটা কি সীমাবদ্ধতার কথা না অন্য কিছু? না, না এইটার একটা এইটার এটার অ্যাকচুয়ালি এই বইটার আ আসলে আমি তখন উম পত্রিকার কাজ করতে বইটার কভার যে আছে, কভারটা করেছিলাম মোবাইল দিয়ে ছবি তুলে। আ দুপুরবেলা গরমের দিন প্রেসের সামনে একটা সাইকেল দাঁড়িয়ে ছিল। আ সেই সাইকেলটার একটা ছায়া পড়েছিল। আ তো আমি প্রেসে কাজ করতে ঢুকতে হঠাৎ করে মনে হলো, আরে! এ তো অসামান্য একটা ছবি। এই ছবিটাই আমার বইয়ে প্রচ্ছদ হবে। তো ফোন দিয়ে ছবিটা তুললাম। তোলার পরে সেটাকে আবার মেশিনে ফেলে যাই হোক এবং তারপরে ঐখান থেকে আমার ভাবনাটা যে আমি তো এইটুকুই পারি। এর বেশি কি পারি? এই এইখান থেকেই বইয়ের বইয়ের নাম তৈরি হয়েছে আরকি। হুম। আচ্ছা, আমরা কি এটুকু পারি থেকে কিছু শুনতে পারি? প্রথমটা আছে এই বইটা? বইটা তো আ বইটা হাতের সামনে নাই তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অন্য কবিতা শুনি এখন। আরো দুটো আমি কবিতা একটু শুনবো আমরা। আমার নতুন লেখালেখি শোনাই আরকি। আচ্ছা, 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 এটা তো আরো হুম। ভালো হয়, নতুন লেখালেখি সুবিধা হবে। শোনাই। হুম। ঠিক শুনি একদম। কটা লেখা পড়ি? পড়ুন বলছি দাদা। কাকুন কটা লেখা হ্যাঁ, পড়বো এখন? পড়েন না আপনি, ২ টো ৩ টা ৪ টে যতগুলো ইচ্ছা পড়ে যান। আচ্ছা আছে পড়ি। আমি আমাদের এই হাতে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এগুলো সবই সিরিজের কবিতার অংশ আরকি, হ্যাঁ? তার থেকে পড়ছি। এখনো সামান্য কিছু নুন মেশে আছে। মায়ের মুখের পাশে চেনা দেশ। তোর বিজ্ঞাপনের মাথায় এখন সব মা আর মা হয়ে আছে। খাম থেকে বেরিয়ে আসছে তীরবর্তী রুমাল। সেই অ্যাংলো সুইচ। অবশেষে আমরা চৌকাঠ ডিঙিয়ে নোঙর ফেললাম নালিশের উল্টো পিঠে। মা এলেন। পড়ে শোনালেন সযত্নে রেখে দেওয়া দাদু ভাইয়ের মেহগনি আর চলে আসার চিঠি। পরেরটা। ইশারার মাঝামাঝি ইঙ্গিতের বিকল্প কনভয়। চলে যাচ্ছে সম্ভাব্য পাঠকের কাছে। প্রিয় ঋণ এইসব নিয়ে আমিও দর্শক হব। আমিও বেপরোয়া পায়ে লিখে রাখবো ফিরে না ক্রমশ যোগফলগুলি। এই নিয়ে আহ্লাদে চোখের ঘোরা। অবশেষে জানিতে পারিলাম এমনই এক গোথুলি ছিল বর্ষার পরে। দৃশ্য আমার ক্যামেরা হইল শেষ পর্যন্ত। প্রায়শ্চিত্ত আঁকিলাম নিজের করিয়া বহুদিন পর। আ
শিরোনাম হচ্ছে কাটা কাপড়। ছাতার এই পাশ থেকে দৃশ্য হচ্ছে চেয়ার, পছন্দ নাই বা রাখলাম হরিণে। হয়তো এই সময়ে নদীতে চাদর বিছিয়ে দিচ্ছে গ্লাস, আর আকাশ তুমির চেয়ে সাইকেলের যাবতীয় মিথ্যে পাই। রঙের প্যাডেল চাই, তাকালেই তুমি হাসি মুখে গানের বোতাম। একবার, শুধু একবার আমাদের মোড় চেঞ্জ হোক, আঙুলের রেজাল্ট উল্টে বলে উঠুক পাট্টায় খানিকটা কম, যেন মেয়েরা জানতেই পারলো না আঙুরে কত টুকরো লেগে আছে। বোতাম ঘর, পশমের পালকি হঠাৎ বানানের আলতা নিয়ে পড়েছে দুয়ারে, তল্লাশি চালাচ্ছে ভেতরের রোদ থেকে ঘুমের অ্যালার্ম। তুমি এখনো পরিযায়ী, আমাদের কোনো বিনুনি ছিল না চোখ ঝরানো। ছেঁড়া ফাটা, বুকের এই পার থেকে ভেঙে যাচ্ছে নাটক, আমি চরিত্রহীন হব। কোথাও লিখে রাখা হবে স্বীকারোক্তি আল্লাহর জন্য, ছায়া কিনে রাখতে না পারার জন্য। কে লিখবে শেষটুকু? বৃষ্টির নির্মাণে আজ প্রবীণ চিরকুট, গায়ে মেখে নেওয়া গ্রামের কাছাকাছি। একগাল খুচরো পয়সা আর বেলুনের সাথে উড়ে গেল দীর্ঘ পলক। বর্ডার থেকে ফিরে আসছে আকাশ, আসছে জানালায় ফেলে আসা মায়াদের ক্লান্ত ফেরিঘাট। প্রবীণ এখনো বসে আছেন ব্রিজের পাশেই, এখানে লাইট হাউস নেই, তালিকাও দৃশ্য হবে না ওড়নার সাক্ষী সমেত। আঁচড়ানো চুল দেখো কালো নজরের সেই হত্যাগুলি, শিশুরা হেসে যাচ্ছে ফ্রেম থেকে। মায়েরা পারল না আগুন নেভাতে, তবু তুমি রাধা মাধব, আমাদের অবাধ্য উপর। এর পরের লেখা, শুরু হলো প্রাতঃকাল, আমাদের স্বাস্থ্য রক্ষার বাকি নিদ্রাদের নিয়ে খবর প্রকাশ আজ টিউশনে না গিয়ে বেশ কিছু ছেলে মেয়ে স্নানে মেতেছে রাজবাড়ির দিঘিতে। আকাশের অনেকটা রং তাই কোথাও কোথাও কম দেখাচ্ছে। আমরা রাস্তার বাদিক ধরে এগোতে শুরু করলাম, এই রোদের শেষেই কোথাও সূর্যাস্ত, আর সেখান থেকেই বেরিয়ে আসে দায় দায়িত্ব, অন্ধকার যাবতীয়। দারুণ কবিতা দাদা, দারুণ কবিতা। আমি বলছি না, বলছেন নীলিমা দেব, দুরন্ত কবিতা সব। নীলিমা দা বলেছেন আমাদের সাথে অনেকক্ষণ ধরেই। আহ, আছেন সুদীপ ঘোষাল, অর্কা আছেন আমাদের সাথে, অর্ক সম্ভবত। অর্ক কি? অর্ক চট্টোপাধ্যায়? না, অর্ক, অর্ক, ও আচ্ছা আর আচ্ছা, কিছু পাচ্ছি না। আচ্ছা, যাই হোক। যাই হোক দাদা, আমরা ফিরি আবার আলোচনায়। এই যে কবিতা, কবি অতনু বন্দ্যোপাধ্যায়, গল্পকার অতনু বন্দ্যোপাধ্যায় নয় কেন, বন্দ্যোপাধ্যায় নয় কেন, গল্পকার নয় কেন? না না না, গল্প লিখেছি তো, গল্প লিখেছি, বেশ কয়েকটা গল্প লিখেছি। তবে আমি এই যে ফ্রি টেক্সট হ্যাঁ। এই যে লিখেছি মানে কয়েকটা লিখেছি, লিখতে হয় লিখেছি, এই যে মানে কবিতার দিকে যে ঝুঁকে পড়া, সাহিত্যের শুধুমাত্র কবিতার দিকে আপনার ঝুঁকে থাকা, আসলে এটাকে আমি সেটা আসলে কাকন, আমার কি বলতো, আমি না মানে আহ, একদম গদ্য বলতে মানুষ যেটা বোঝে আর কি, আমি সেটা লিখতে পারি না। মানে আমি লিখতে গেলেই সেটা না কোথাও গিয়ে কবিতা হয়ে যায়। হ্যাঁ, অদ্ভুত ভাবে আমি একদম মানে প্রচলিত গদ্য বলতে যে মানে সবাই যেটা বোঝে, আমি পারি না লিখতে। মানে আমি অনেক চেষ্টা করেছি, পারি না। সেই জন্য আমার ওইভাবে তবে গল্প লিখেছি, গল্প আছে আমার বেশ কয়েকটা। একটা অন্তত পক্ষে 15-16টা গল্প আছে, আহ, যেগুলো তার মধ্যে দু একটা, দুটো না তিনটে লেখা প্রকাশ ছোট গল্প। আর বাকিগুলো ওই খাতাতেই রয়ে গেছে, ওগুলো আর আছে, ওইভাবেই আছে। তবে আমি গল্পের
গল্পের বই হবে কি সামনে? ছোট গল্পের না, সংকলন বা গল্পের বই হবে না, আমার একটা টেক্সটের বই হবে। আমি আচ্ছা, বেশ কিছু টেক্সট লিখেছি আরকি। সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন, তার মধ্যে কিছু বিষয় আছে, বিষয়হীনতা আছে। হ্যাঁ? তো সেগুলো একটা অনেকগুলো লেখা এক জায়গায় হয়েছে। সেটার একটা বই হবে। বইটা হচ্ছে না, বইটা করতে পারছি না। আ বইটার নামও ঠিক করা আছে 'ব্যাচেলর বয়'। বই আচ্ছা। কম্পোজ হয়ে আছে। সেই বইটা এখনো পর্যন্ত প্রকাশ হয়তো এবছর হয়তো হয়ে যেতে পারে আরকি বইটা। এই যে তো ব্যাচেলর সেটা বয়, হওয়া দরকার। ব্যাচেলর হ্যাঁ? ব্যাচেলর বয়টা কেন? নাম এই নামটা কেন? এইটা তো অ্যা সঙ্গী আরকি। এটা আমার আমি জীবনে এটা আমার এই শব্দটা আমার খুব প্রিয় শব্দ এবং এটা আমি বহন করি। লালন করি, বহন করি, পালনও করি, এবং ধারণও করেন। ধারণও করি। হ্যাঁ, আচ্ছা, ধারণও করি। এ এখন প্রকাশক অতনু বন্দ্যোপাধ্যায়ের কথা শুনি। প্রকাশক অতনু বন্দ্যোপাধ্যায়। প্রকাশক বলতে প্রকাশনাটা আমাদের একদম মানে আমাদের কিন্তু একদম ব্যবসায়িক প্রকাশনা নয় কিন্তু। মানে প্রকাশনাটা হচ্ছে একদম ভালোবেসে আমাদের এই কাজ। মানে আমরা যারা সমমনস্ক যারা আছি আরকি, সমমনস্ক বলতে কবিতা, যার লেখালেখি আমরা বিশ্বাস করি, আমরা ভালোবাসি, আমরা তাদের বইপত্র নিয়েই কাজ করেছি এবং তার সাথে আ যেটা হব যেটা যেটা হয়েছে আরকি, মানে তার সাথে একদম আ নতুন যারা লেখালেখি করছে, তাদের অনেকেরই আমরা ১ম বইটা আমরা করেছি। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে আমরা আমাদের প্রকাশনা সেই সুযোগটা পেয়েছে এবং যারা লেখালেখি করছে তারা আ ভালোবেসে আমাদের ব প্রকাশনার থেকে তাদের বই গুলো করেছে। এটা আমাদের কাছে এবং তার সাথে আমরা আমাদের ভালোবাসার মানুষদের যাদের কবিতা আমরা বিশ্বাস করি, যাদের কবিতা আমরা ভালোবাসি, তাদের বইই করার চেষ্টা করেছি। এবং এটা আ এই আমার কাছে খুব একটা বড় প্রাপ্তি আরকি। তার মধ্যে এটা করতে গিয়ে অনেকেরই মানে আমাদের অনেক প্রিয় লেখক, সবাই আমাদের প্রিয় লেখক। তাদের সকলেরই মানে অনেকের কাজ করতে পেরেছি। এটা আমাদের কাছে একটা খুব বড় পাওনা আরকি। খুব বড় পাওনা। এটাই প্রকাশনা আমাদের মানে এই অর্থে প্রকাশনা যে কবিতার বই তো, কবিতার বই যারা বই করেছেন তারাও এটা বিশ্বাস করেন যে উম যে এটা তারা এটা বিশ্বাস করেই আমাদেরকে কাজটা দিয়েছেন যে আমাদের বইটা লিটল ম্যাগাজিনের একটা প্রকাশনার থেকেই হোক এবং সেটা লিটল ম্যাগাজিন টেবিলেই থাকুক। সেখান থেকেই পাঠক দেখুক, পাঠকের পছন্দ হলে পাঠক কিনে নিক। এই ভাবনা এটা একদম যৌথতা আরকি। লেখক প্রকাশক যৌথতা। আমরা কিন্তু কারোর বই আ এখনো পর্যন্ত আমরা কিন্তু মানে যারা বই করেছেন তারা আ নিজেদের অর্থেই বই করেছেন। আমি শুধু সেই মানে আ প্রেস এবং অন্যান্য বিষয় সেইগুলোকে দেখে শুনে দিয়ে সেই বইটা যতটা সম্ভব হয়, সুন্দর হয় অ্যা এবং অর্থটা কম লাগে। অন্যান্য প্রকাশনার কাছে গেলে অ্যা যে বেশি অর্থটা দিতে হয়, সেই বেশি অর্থটা যাতে না দিতে হয় লেখককে অ্যা এবং সেটা যাতে যতটা সম্ভব কমে করা যায়, সেই দিকটা ভেবে এটাও একটা ভাবনা আমাদের। এই ভাবনাটা কে দিয়েই আমাদের এই কাজ এবং এই এটাই প্রথমত আমি একটু বলি, লেখক যদি প্রকাশক হয় তাহলে যারা নতুন লিখিয়ে আছে তাদের জন্য বোধহয় জায়গাটা অনেক খুলে যায়, স্পেসটা বেড়ে যায়, পথটা হ্যাঁ, প্রশস্ত হ্যাঁ, হয়। আর যদি শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা থাকে, হ্যাঁ, হ্যালো, 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 হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ দাদা একটু নেট বোধহয় একটু সংযোগটা কেটে গিয়েছিল। হ্যাঁ, আপনি হ্যাঁ, কি হ্যাঁ, শুনতে ঠিক আছে। পাচ্ছেন? এবার চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, সেই কথাটাই বলছিলাম দাদা যে লেখক যদি প্রকাশক হয় তাহলে নতুনদের জন্য, নতুন লিখিয়ে যারা আছে, যারা মানে রাইজিং, তাদের জন্য রাস্তাটা খুলে যায়, প্রশস্ত হয়।
আর যদি ওনাদের আমাদের তো কিছু আমাদের তো বেসিক ভাবনাটা তাই ছিল, যাতে অন্য কোথাও আহ আহ, মানে কিছু লাভ হয় না প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এবং আমরা এটা প্রমাণিত যে কবিতার বই লিটিল ম্যাগাজিনের প্ল্যাটফর্ম থেকেই এবং লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেই সবচাইতে বেশি বিক্রি হয়, মানে যতটুকুই হোক। হ্যাঁ, এটা এটা প্রমাণিত, এর প্রমাণিত। দাদা স্বপনদার একটা কথা ছিল, তিনি জানতে হ্যাঁ, চাচ্ছিলেন যে জলপাইগুড়ির বিখ্যাত কবিতার আড্ডা নিয়ে অতনু আলোকপাত করুক। বিখ্যাত কবি, জলপাইগুড়ির বিখ্যাত কবি, জলপাইগুড়ির কবিতার আমরা আড্ডা, বিখ্যাত কবিতার আড্ডা নিয়ে আর কি কথা হোক। আহ, আড্ডা নিয়ে কি স্বপনদা কি বলছে? জলপাইগুড়ির বিখ্যাত কবিতার আড্ডা নিয়ে হ্যাঁ, কথা হোক। জলপাইগুড়িতে যে আমাদের আড্ডা, সেই আড্ডাটা 2004 সাল থেকে আমাদের কাগজ যে বছর থেকে শুরু হলো, সেই বছর থেকেই এটা একদম বারিন্দার নেতৃত্বে এবং আমাদের সকলের ভালোবাসা, সকলের ইচ্ছায় এই আড্ডাটা 2004 সাল থেকে শুরু হয়েছিল। এবং সেটা যতদিন পর্যন্ত বারিন্দা বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত মানে একদম মানে প্রতি বছর নিয়ম করে এই আড্ডাটা হয়েছে, এবং সেটা আড্ডাটা একদম ওয়ার্কশপ ঢঙে হতো। আমরা এখানে সবার কবিতা শুনতাম, সবার কবিতা শুনে সেই কবিতা নিয়ে সবাই আলোচনা করতো, দীর্ঘ মানে 3 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে আড্ডা হতো। এবং সেই আড্ডার পরে একদিন জলপাইগুড়ি শহরে আড্ডা হতো, এবং সেই পরের দিন আমরা পাহাড়ে চলে যেতাম। পাহাড়ে গিয়ে আমাদের একদম ওয়ার্কশপ ঢঙেই আমাদের আড্ডা হতো। আমরা 2 দিন 3 দিন এইভাবে আড্ডা করতাম, এবং সেইটার একদম মূল মানুষ ছিলেন বারিন ঘোষাল। এবং এই আড্ডাতে উত্তরবঙ্গের লেখালেখি, উত্তরবঙ্গের কবিতা প্রচুর উপকৃত হয়েছে। এবং এই আড্ডাতে বহুজন বহু সময়, যেরকম স্বপনদা, রঞ্জনদা, উমাদা, ধীমানদা, প্রণব পাল, আরো দিল্লির থেকে আহ, দিলীপ ফৌজদার, আহ, বহুজন বহু সময় এই আড্ডাতে এসছেন। এবং তার সাথে সাথে আমাদের এই উত্তরবঙ্গে যারা লেখালেখি, বিশেষ করে যারা নতুন লেখালেখি করছে, তারা তো মানে প্রচুর উপকৃত হয়েছে। তাদের লেখা নিয়ে পড়াশোনা হয়েছে, দীর্ঘক্ষণ ধরে তাদের লেখা নিয়ে পড়াশোনা হয়েছে, তাদের লেখা নিয়ে চর্চা হয়েছে, তাদের লেখালেখি নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, তো আহ, এইটা আমাদের কাছে একটা বড় পাওনা। এবং বারিন্দা চলে যাওয়াটা আমাদের কাছে খুব এটা, এই আড্ডাটা বন্ধ হয়ে গেছে এখন। আহ, গত 2 বছর ধরে তো করিনি, বাড়ি করা হয়নি, তারপরে তো এই কোভিড, এই সব মিলিয়ে। তবে হ্যাঁ, এই এত বছর ধরে 2004 সাল থেকে ধরো 2017 18 17 পর্যন্ত কন্টিনিউয়াসলি যে আড্ডা হয়েছে, সেই আড্ডাতে আমাদের লেখালেখির চেহারা বদলে গেছে, নতুনদের ভাবনা বদলে গেছে। তারা আহ, একদম মানে অন্যরকম ভাবে, অন্য ভাষায়, অন্য, এবং সবাই যথেষ্ট উপকৃত হয়েছে আর কি, যথেষ্ট উপকৃত হয়েছে। এবং তারা বারিন্দা আসতেন এখানকার যারা, আমাদের শহরে তো, আমার শহরে তো আহ, আহ, মানে আমাদের অগ্রজ, মানে বাংলা কবিতার অন্যতম 3জন বড় লেখক আছেন আর কি। কবি বিজয় দে, শ্যামল সিংহ, সমর রায়চৌধুরী। হ্যাঁ, তো আমি জানি না তুমি এদের লেখা পড়েছো কিনা কাকুন। আর তার সাথে সাথে তো নিত্য মালাকার, অরুণেশ ঘোষ, আহ, এরা, অরুণেশ দা মারা গেছেন, শ্যামলদাও মারা গেছেন খুব অল্প বয়সে। শ্যামলদার একটা সংকলন আমরা করেছি, নির্বাচিত শ্যামল সিংহ। বিজয়দার 12 বছর পরে আমরা বিজয়দার বই করেছি। আহ, বিজয়দা, শ্যামলদা, সমরদা বাংলা কবিতার খুব মানে ইম্পর্টেন্ট 3জন কবি আর কি এই শহরেই। তাদের সান্নিধ্য এবং এই একত্রে এত মানুষের সান্নিধ্য, আহ, আর এই আড্ডা আমাকে ভীষণভাবে উপকৃত করেছে আমাদের কবিতাকে। আমরা খুব ঋণী আর কি, বিশেষ করে বারিন ঘোষালের কাছে। আহ, বারিন্দা না থাকলে, বারিন্দার ইচ্ছা, বারিন্দা যেভাবে এই আড্ডাকে বছরের পর বছর ধরে একদম মানে এই ডিসেম্বর আসলে ব্যাস আমাদের শুরু হয়ে যেত আর কি, যে
বারিন্দা ফোন করতো, কিরে আড্ডা কবে, নভেম্বর থেকে ভাই আড্ডাটার ব্যবস্থা কর, সবার সাথে কথা বল। আহ, এবং এরা কিন্তু সবাই এই আড্ডা সবাই নিজেরাই নিজেদের খরচে আসতেন, নিজেদের খরচে থাকতেন, শুধুমাত্র কবিতার জন্য, একদম আর কিচ্ছু না। যে এই শহরে কিছু ছেলে মেয়ে, কিছু মানুষ কবিতা লেখেন, এই শহর কবিতার শহর, এখানে আড্ডা হবে, আমরা যাব, আমরা গিয়ে কবিদের সাথে কবিতা পড়বো, কবিতা শুনবো এবং নিজেদের কবিতার উত্তরণ ঘটাবো। আমাদের এটাই হচ্ছে বেসিক নিড ছিল, যে আড্ডা সবাইকে সমৃদ্ধ করুক, তাদের কবিতা আরো সুন্দর হয়ে উঠুক, আরো ভালো হয়ে উঠুক, আরো পাঠকের মনোগ্রাহী হয়ে উঠুক, পাঠকের কাছাকাছি পৌঁছুক। আড্ডা মূলত সাহিত্যের প্রাণ, সেজন্যই বোধহয় বলা হয়। তো অতনুদা, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা 1 ঘন্টা পেরিয়ে এসেছি ইতিমধ্যে। আমরা সর্বশেষ আপনার দুটো কবিতা শুনবো, শুনে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় চেয়ে নিব। অতনুদা। আচ্ছা, ঠিক আছে। আমি একটা আমার আহ, সূর্যাস্তের শহর থেকে একটা ছোট্ট সিরিজ পড়ছি, ছোট্ট লেখা, যেতে যেতে একলা পথে। এটার একটা ছোট্ট শিরোনাম আছে, অ্যাস্ট্রের নতুন অলি। এক, চোখের কাছে হাত রেখে বলছি, সীমানাটুকু আমাকে দিও, তাকিয়ে থাকতে দিও ইচ্ছে মতো। দুই, যাদের ভেসে যাওয়ার কথা ছিল, তাদের ঘরে ঘরে আজ অলিখিত লং মার্চ। কুয়াশায় ঘেরা শহরের পরদিন ভিজে যাওয়া, প্রচ্ছদ হয়ে ওঠা। তিন, কপাল ছেড়ে চলে গেছে মেয়ে, হাতের আগায় আর লাগে না আঁচড়, রেখে আসা সিথির প্রমাণ। চার, সময় সরণি চাই জল ছেড়ে দিতে, এবার লস অফ মেমোরির পালা। ইয়ার বুক দিয়ে খোলা যাবে না কিছুতেই, হবে না তোমার জেগে ওঠা বৃন্ত ছাড়াও। পাঁচ, নির্বাণ কিছু কিছু উত্তর এনে দেয়, কেউ প্রশ্ন করুক না করুক, সামান্য উত্তরাধিকার এখনো বাঁশিই বাজায়, তর্ক লিখে। এভাবে বর্ষা এলো পার হয়ে, ঠোঁটের পিনডক মৌসুম উদাস হয়ে উঠছে হাসির আদলে। সাধারণ মাদুর ছুঁয়েছে, তুমি তাকে খুলিয়ে না, কিভাবে সে পাখিদের বেঁচে আছে। আট, এই যে ডানা, তাকে তো লণ্ঠনহীন করিনি আমি, তুমি আসছো তার বিন্দু নিয়ে, বেঁধে রাখা নৌকো নিয়ে। নয়, তারপর যা কিছু লিখবো সেটুকুই তুলে রাখবে খাতা, দেখে যাবে ফারাক আর ঘামের কাহিনী, যাকে পোড়াতেই আর একটা শহর দিশা খুঁজছে আজ নতুন সাজাতে। চমৎকার লেখা দাদা। ছোট ছোট মানে শব্দে, ছোট ছোট বাক্যে এই যে যে চমৎকার ধাঁচ সৃষ্টি করা, মানুষের ভিতরে, মাথার ভিতর ছুঁয়ে যায়। আসলে এই ধরনের লেখাগুলো ছুঁয়ে থাকে। যাই হোক দাদা, আমাদের সময় শেষ এখন। অংশমালিক দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। অংশুমালী দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা অংশুমালীর সাথে থাকুন। অংশুমালী সুন্দর কাজ করে যাচ্ছে। জোবেন এত অসুস্থ, এত অসুস্থতার মধ্যেও জোবেন যেভাবে কাজ করে যাচ্ছে, আর কাকন যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, এটা খুব ঈর্ষণীয় আর কি। এটা দেখে আমাদের শেখা উচিত। আমরা আপনারা সবাই থাকুন, কবিতা ঋদ্ধ হোক, কবিতা ভালোবাসার হয়ে উঠুক, কবিতা আরো অনেক মানুষের কাছে পৌঁছুক, এই ভালোবাসার কাজগুলো আহ সত্যি হয়ে উঠুক, আহ কাছের হয়ে উঠুক, আপন হয়ে উঠুক, এটুকুই বলবো। আর কাকন, তোমাকে অনেক অনেক ভালোবাসা, জোবেনকেও সাথে। জোবেন তো এখনো সুস্থ। জোবেনের অসুস্থতা নিয়ে খুব মন খারাপ হয়ে থাকে মাঝে মাঝে। আহ, ও তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে উঠুক। অংশুমালী আরো ওর আরো অনেক, ও এত মানে স্পিরিট ওর ভিতরে, সেই স্পিরিট গুলো আরো বিচ্ছুরণ ঘটুক। আহ, এটুকুই বলবো আজকের মতন। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। কৃতজ্ঞতা। অতনু বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন আপনি।
আপনারা খ্যাত সাহিত্যজন, কবি, সম্পাদক এবং প্রকাশক অতুলতা সম্পর্কে আমরা কিছুটা জানালাম আপনাদের ক্ষণকালের মাধ্যমে। এত অল্প সময়ে একজন বড় মানুষ সম্পর্কে খুব বেশি জানানো সম্ভব হয় না, অনেক সময়ের ব্যাপার। একজন মানুষ সম্পর্কে জানতে গেলে, একজন কবি সম্পর্কে জানতে গেলে, একজন সম্পাদক সম্পর্কে জানতে গেলে এবং প্রকাশক সম্পর্কে জানতে গেলে আমাদের সাধ্য অনুযায়ী আমরা জানালাম। দর্শকরা, আপনারা সাথে ছিলেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই মহামারীতে সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অতনুদা, আবারও হ্যাঁ, কৃতজ্ঞতা। একদম একদম একদম।